এই ভদ্রলোককে নিয়ে আপনাদের যেটুকু জানা বোঝা সেটার বাইরেও বিশাল একটি জগৎ আছে তার, এবং অবশ্যই সেই জগৎটি রহস্যময়। রহস্যময়টা এই জন্য বলছি যে তার একটি নিজস্ব পত্রিকা আছে। সেই পত্রিকায় তিনি খুব জ্বালাময়ী ভাবে র্যাবের সমালোচনা করতেন শেখ হাসিনার আমলে প্রায় 15 বছর ধরে। তো আইরনিটা হচ্ছে ওই র্যাবের সমালোচনাগুলো এত তীব্রভাবে করেছেন তিনি যে এইটিকে দেখলে মনে হবে যে তিনি একজন প্রচন্ড রকম মানবতাবাদী, কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর পক্ষে নন, এবং সাধারণত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর পক্ষে যারা বক্তব্য দেন উনি তাদের সাথে একমত। এরকম একটি সিনারিও আমাদের সামনে ভেসে উঠবে। এরপরে উনি সারা আওয়ামী লীগের পুরোটা সময়ই শেখ হাসিনার সমালোচনা করেছেন। অথচ মজার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে যখন একবার রেকর্ড হলো যে মানুষ দিয়ে পতাকা তৈরি করা, এর সর্বোচ্চ রেকর্ডটি ছিল পাকিস্তানে, সেই রেকর্ডটি ভেঙে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা অঙ্কন করলো ওই আপনার ইয়ের কাছে, আপনার সংসদ ভবনের ওই পাশে দূরে যে মাঠটিতে মেলা হতো আগে, বাণিজ্য মেলা হতো। হ্যাঁ, চন্দ্রিমা উদ্যান না, বাণিজ্য মেলা হতো যেখানে, আগারগাঁও, সেই জায়গাটি। এবং সেইখানে র্যাবের হেলিকপ্টারে করে তিনি একমাত্র ফটোগ্রাফার হিসাবে সেটি লাইভ ফটোগ্রাফি করলেন র্যাবের হেলিকপ্টারে করে। তাহলে এবার বুঝুন যে তার যোগাযোগের ধরনটা কেমন, কতখানি রহস্যময় বা কতখানি তাৎপর্যপূর্ণ যে সরকারের প্রচন্ড সমালোচক সরকার তাকে জেলে দিচ্ছে, জেলে যাওয়ার আগে তিনি হাত তুলে বিপ্লবের সাইন দেখাচ্ছেন, ভিক্টোরি সাইন দেখাচ্ছেন, এরপর জেল থেকে বেরোচ্ছেন, মাহমির্জা সহ তার ওয়াইফ সহ আনু মোহাম্মদ সহ তাকে সাদরে বরণ করে নিচ্ছে, কিন্তু তিনি র্যাবের হেলিকপ্টারে সরকারি অনুমোদন প্রাপ্ত হয়ে সরকারের অন্যতম ফটোগ্রাফার হিসেবে ছবি তুলে সেইটি বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। তার মানেটা হচ্ছে যে সরকারের ভেতরের একাধিক মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এখনো আছে। আওয়ামী লীগ সরকারের কথা বলছি। ঠিক তেমনি বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী শক্তি, এই শক্তির সাথে তার আগাগোড়া সম্পর্ক আছে, প্রথম থেকে আগাগোড়া সম্পর্ক আছে। তার একটি নমুনা আমি আপনাদেরকে বলি, সেটি হলো যে তিনি তার ফটোগ্রাফির বিষয়ে, তার ভিডিওগ্রাফির বিষয়ে সারা বিশ্ব জুড়ে যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে প্রচার করেছেন। কিন্তু এই 53 বছরে তিনি মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তানিরা হত্যা করছে বা কোনো পাকিস্তানি সেনারা বাঙালির জনগোষ্ঠীকে হত্যা করছে, এইরকম কোনো ভিডিও তিনি কোথাও কোনোদিন প্রদর্শন করেননি। কিন্তু দেখা গেছে যে জুলাই আগস্ট এই অভ্যুত্থানের আগে, এই এনআরকির আগে, তিনি বেশ কয়েক মাস আগে তিনি আন্তর্জাতিক বেশ একটা বড় ফোরামে একটি ভিডিও প্রদর্শন করছেন, যে ভিডিওটি হচ্ছে 72 সালে দেশ স্বাধীনের পরে কাদের সিদ্দিকী বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে একজন রাজাকারকে হত্যা করেছিলেন বেয়োনেট দিয়ে। সেই ভিডিওটি উনি কিভাবে আবিষ্কার করেছেন এবং যে আপনার যে ছবির জুলাই আগস্টের যে একটা ছবির যে একটা বিশাল একটা ক্যাটালগ তৈরি করা হয়েছে, এটিও শহীদুল আলমের করা। শহীদুল আলমের ওখানকার যে আর্টিস্ট দীপক না দিলীপ, তার আঁকাবে ম্যাক্সিমাম ছবি, সেই ছবিগুলো সেই বই আকারে, ক্যাটালগ বুক আকারে অনেকগুলো ছাপানো হয়েছে। সেগুলো ডক্টর ইউনূস যতবার বিদেশে গেছেন, যতজনের কাছে গেছেন, ওই জিনিসটা উনি গিফট করেছেন সবাইকে। এখন শহীদুল আলমরা হচ্ছে এই একটা গ্রুপ, যে গ্রুপটা একটা অন্য একটি গ্রুপকে গ্রুমিং করে। ফরহাদ মাজারের একটি গ্রুপ, তারা আর একটি গ্রুপকে গ্রুমিং করে। প্রথম আলো ডেইলি স্টারের একটি গ্রুপ, তারা আর একটি গ্রুপকে গ্রুমিং করে। এরকম তিনটি বুদ্ধিভিত্তিক গ্রুপ বাংলাদেশে যারা আছে, তারা জুলাই আগস্ট এই ঘটনাগুলোকে গ্রুমিং করে তারা একটি প্লট সাজিয়েছিলেন। সেই প্লটগুলো হচ্ছে বুদ্ধিজীবী স্তরের,
আর জামাত হিজবুত যারা, তারা হচ্ছে সরাসরি ক্যাডার ভিত্তিক কাজগুলো, দায়িত্বগুলো পালন করেছিল। আটক আর এবং বুদ্ধিভিত্তিক যে গ্রেফতার কাজগুলো, আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ করা, আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম তৈরি করা, বিদেশি ফান্ড গুলোকে ডিস্ট্রিবিউশন করা, এই সবগুলো করেছিলেন এই তিনটি গ্রুপ মিলে গ্রুমিং করে। তাহলে শহীদুল আলমকে, তার স্ত্রীকে বা তার যে এই গ্রুপটাকে এই জামাত বা জঙ্গি যদি আমরা বলি, এই সরকারটাকে জঙ্গি পৃষ্ঠপোষক সরকার, তাহলে সেই পৃষ্ঠপোষকতার সাথে শহীদুল আলম গ্রুপটাও পুরোপুরি ভাবে জড়িত, কোন রকম কোনো সন্দেহ নেই এতে। জি, আমি তেমনি যে প্রথম আলো গত কয়েকদিন আগে যে একটি গোলটেবিল করলেন, সেই গোলটেবিলে আপনি বললেন 99%, হ্যাঁ 99%ই ঠিক আছে, একমাত্র সারা হোসেন বাদ বাকি যারাই ছিলেন ওখানে, তারা সবাই ওই গ্রুমিং এর সদস্য, সব এক করে কামানো মাথা। সারা হোসেন কেন নয়? প্রত্যেকে, সারা হোসেন এবং কেন এই প্রত্যেকে যখন তারা দেখতে পাচ্ছে, না মঞ্জুরুল হক, সারা হোসেন কেন আপনি এই পার্টের অংশ নয় বলে মনে করছেন? সারা হোসেনকে এই পার্টির অংশ মনে করছি না আমি এই জন্য যে সারা হোসেনের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর সাথে এই সরকারের বক্তব্যগুলো হুবহু যায় না, এবং সারা হোসেন কোন অ্যাক্টিভিটিস এখন পর্যন্ত দেখাননি সরকারের পক্ষে। তার হাজবেন্ড ডেভিড বার্গম্যান তো জামাতের হয়ে লড়েছেন, এখনো কথা বলছেন, আপনি কেন তাকে অন্য প্রেক্ষাপটে ফেলছেন? এবং সেই বার্গম্যান এখন বলছেন শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলার কোনো কারণ নেই। গন্ধটা খুব কষ্টকর কিছু না, আপনি যদি একটু ডট গুলো মিলাতে পারেন দেখবেন যে গন্ধটা আপনি পেয়ে যাচ্ছে। সামথিং কুকিং, কোথায় পাকাচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারছি। তো গন্ধটা হচ্ছে গত 3-4 দিন আগে ভারতের একটি সর্বদলীয় বৈঠক ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে। প্রথমে এটা বাংলাদেশে গুজব হলো যে এইটি হলো বাংলাদেশকে নিয়ে কি করা হবে সেই বিষয়ক সিদ্ধান্তের জন্য সর্বদলীয় বৈঠক। আসলে তা নয়, সর্বদলীয় বৈঠকটা হচ্ছে ওদের একটা সংসদ অধিবেশন শুরুর 1-2 দিন আগে। তো এখন যে সংসদ অধিবেশন শুরু হয়েছে এটা হলো বাদল অধিবেশন বলে এটাকে, অর্থাৎ বর্ষাকালীন সংসদ অধিবেশন। তো এই সংসদ অধিবেশনের আগে তারা সর্বদলীয় একটি বৈঠক করে, যে বৈঠকে 40টি দল যোগ নিয়েছিল। সেই বৈঠকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তার কোনো একটি বিষয়ের অর্ধেক বা সিকি পরিমাণও কোথাও বাংলাদেশ প্রসঙ্গটি ওঠেনি। সিম্পলি তার মানে এটা আসলে ছিল একটা গুজব। কিন্তু ওই বৈঠকের পরের দিন একটি বিশেষ কমিটির বৈঠক হয়, সেই বৈঠকে যোগ দেন ভারতীয় 3 বাহিনীর প্রধান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতের আইডিএস এবং নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী। এই যে বিশেষ বৈঠকটি ছিল শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনাবলী, পরে বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ভারতের কি করণীয় বা ভারত কিভাবে এটা রিয়াক্ট করবে, বা ওখানকার যে সংখ্যালঘুরা তাদের বর্তমান অবস্থা কি, এই ইত্যকার বিষয়গুলো নিয়ে একটি বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকের কোনো কিছুই কিন্তু মিডিয়াতে আসেনি, লিক হয়নি। কিন্তু ওই বৈঠকে একটা ব্যাপার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, সেটি হলো যে আজকে হোক, 1 বছর পরে হোক, 1 মাস পরে হোক, কোনো না কোনো সময় হোক, ভারত কাইনেটিক অর নন কাইনেটিক কোনো একটি বিষয়ে কোনো একটি ভাবে রিয়াকশন জানাতে পারে যদি এই রকম ঘটনাগুলো কন্টিনিউ করে। কারণ ওয়াকার সাহেব ভারতীয় সেনাপ্রধানের কাছে একাধিকবার বক্তব্য রাখছেন, কথা দিচ্ছেন যে হ্যাঁ আমি ব্যবস্থা নিচ্ছি। আমরা এরকম রিপোর্টও দেখছি যে ওই ভারতীয় সেনাপ্রধানের সাথে বক্তব্য দেওয়ার পরেই উনি এসে ফেব্রুয়ারি 26 তারিখে বললেন এনাফ ইজ এনাফ, আমি এইসব মব আর সহ্য করবো না। কিন্তু এরপরেও ওনার সেনাবাহিনী প্রচুর মব সহ্য করেছে, কুৎসিত গালিগালাজ, ভুয়া করে তুচ্ছ তাচ্ছিল্য করা, এভরিথিং সহ্য করেছে। তখন আমরা মনে করেছিলাম যে সেনাবাহিনী আনসার বাহিনীর পর্যায়ে নেমে গেছে বা চৌকিদারের পর্যায়ে নেমে গেছে। কিন্তু যখনই ভারত থেকে এরকম কোন একটি নড়াচড়া শুরু হলো, আমাদের গোয়েন্দা দপ্তর থেকে নিশ্চিত করা হলো যে দেয়ার ইজ সামথিং কুকিং আদার সাইড অফ বর্ডার। ভারতীয় সৈন্যবাহিনীর যে চলাচল, এটা তো আমাদের গোয়েন্দারা খবর রাখে। ভারতীয় নর্থ ইস্ট সাইডে যে বিশেষ সৈন্য মোতায়েন করা হচ্ছে, হাসিমারা ঘাটির কাছে যে অস্থায়ী
তিন বাহিনীর প্রধানের অফিস করা হয়েছে, তারা দিল্লি থেকে উড়ে এসে ওখানে অফিস করে আবার সন্ধ্যাবেলা চলে যাচ্ছেন। এবং ভারতের যে ইস্টার্ন ফ্রন্টের যে হেডকোয়ার্টার রাইট বিল্ডিং এ আপনার এই ভারতের কলকাতায় আপনার সেই বিল্ডিং থেকে বিশেষ সৈন্যবাহিনী মোতায়েন করা হচ্ছে, সাতক্ষীরা অঞ্চল পর্যন্ত সৈন্যদের যে মুভমেন্ট চলছে, এই মুভমেন্ট গুলো ন্যাচারাল টাইমে চলে না। এই রিপোর্ট গুলো বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের মাধ্যমে সরকারের কাছে পৌঁছেছে যে সামথিং ইজ কুকিং। তো এরপরে যখন এই ঘটনাটি ঘটেছে, আপনার এই মাইলস্টোনের ঘটনাটি ঘটেছে, তখনই ছাত্ররা পরের দিন যে নেমে গেছে, ছাত্ররা নামার পরে দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। একটি হচ্ছে তারা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চাইছে এবং তারা বলছে শেখ হাসিনা সরকার ভালো ছিল, এই সরকার খারাপ, এই সরকারের অধীনে আমরা নাই, আমরা শেখ হাসিনা সরকারকে বরণ করব, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবো। এই কথাগুলো সরকারের গোয়েন্দা দপ্তর বা সরকার মনে করতেই পারে যে এখানে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছিল, ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, তারা এখানে অনুপ্রবেশ ঘটেছিল। কিন্তু যদি আওয়ামী লীগ ছাত্রলীগ না হয়, যদি সাধারণ ছাত্র হয়, তাহলে এটা সরকারের জন্য অ্যালার্মিং যে মাত্র 12 মাসের মাথায়, 11.5 মাসের মাথায় এই এরা কি করে আবার সেই ফ্যাসিবাদের গুণগান গাইতে পারে, সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার মতো দুঃসাহসিক কথা বলতে পারে। এইটা শোনার সঙ্গে সঙ্গে তাদের পায়ের তলার মাটি সরে গেছে, এবং পায়ের তলার মাটি এমন ভাবে সরে গেছে যে কারণে নুরনবী ভাই যেটি বললেন যে একটি শোকের দিনে স্বাভাবিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হাস্য তামাশার কোনো কাজ করে না, যার কিচ্ছু না। ধরুন আমি, আপনি এবং নুরনবী ভাই, আমাদের তো ওখানে কোনো সন্তান মরেনি, আমাদের আত্মীয়রা কেউ ওখানকার শিক্ষক ছিল না, আমাদের কিচ্ছু না। আমাদের কথা বাদ দিলাম, একজন শ্রমিক, একজন কৃষক, যার কিচ্ছু নেই, যে জীবনে কোনদিন মাইলস্টোনে ছেলে পড়াতে পারবে না, পারবে এরকম কোনো সম্ভাবনা নাই, সেও পর্যন্ত শোকার্ত। সেখানে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওই শোকের দিনে শোক ভুলে তারা 4টি বিশেষ দলকে ডেকে, যে দলগুলো হচ্ছে তাদের স্টেক হোল্ডার, তাদের ক্ষমতার অংশীদার, সেই দলগুলোকে ডেকে বিশেষ মিটিং করছে, যে বিশেষ মিটিং এর একটি মাত্র এজেন্ডা, সেই এজেন্ডাটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, হাউ টু প্রোটেক্ট দেম। আপনারা আমাকে এই বুদ্ধিটা দিন, আপনারা আমার পাশে থাকবেন। সিরাজদৌল্লার বক্তব্যের মতো গলায় জড়িয়ে ধরে সিরাজদৌল্লা লাস্টে বলেছিল না যে আপনারা কথা দিন, আপনারা আমার সঙ্গে থাকবেন লড়াইয়ের শেষ পর্যন্ত। তো জগৎ শেঠ, রায়দুল্লাহ সবাই তো কথা দিয়েছে। তো বিএনপি কথা দিয়েছে, জামাত কথা দিয়েছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কথা দিয়েছে, এনসিপি কথা দিয়েছে। আমরা ধরে নিলাম যে তারা কথা দিয়েছে, আপনার কোনো ভয় নেই, আমরা সাথে আছি। তাতেও তিনি নিশ্চিত হতে পারেননি। পরের দিন উনি 13টি দল বা জোটকে ডেকে আবার একটি সভা করেছে, এবং তারাও তাকে নিশ্চিত করেছে কোনোভাবেই আমরা ফ্যাসিবাদকে কামব্যাক করতে দেব না। এবং এই 2টি সভা থেকে যখন উনি নিশ্চিত হয়েছেন, তখন ওনার রাতের ঘুম এবং দিনের আহার মোটামুটি স্বাভাবিক পর্যায়ে এসছে। এইটি হলো মোট প্রক্রিয়া। এখন এই যে আপনি যে হাসনাতের যে বক্তব্যটি দিলেন, এই বক্তব্যটি হচ্ছে যে তারা ওই যে ঘোষণাটি দিয়েছিল, মাইলস্টোনের প্রাক্তন স্টুডেন্টরা এবং অন্যান্য সারা ঢাকা শহরের অন্যান্য স্টুডেন্টরা যে সচিবালয়ের গেট ভেঙে যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্যগুলো তারা নিতে পারছে না।